দর্শক শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। মিয়ানমার থেকে আসা 12 লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ, যাদের বসবাসের জন্য দিতে হয়েছে প্রায় 10,000 একর জমি, কিন্তু এখানেই শেষ হচ্ছে না। নতুন করে আসা রোহিঙ্গাদের আবাসনের জন্য আরও জমি চায় জাতিসংঘ। এ নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে, তবে নতুন করে জমি বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ। আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। 12 লাখ রোহিঙ্গার ভার বইছে পর্যটন শহর কক্সবাজার। 2017 সাল থেকে শুরু হওয়া সেই ঢল এখনও থামেনি। এই যেমন চলতি বছরের জানুয়ারিতে রাখাইন রাজ্যের বুথিদং থেকে 7 জনের পরিবার নিয়ে এসেছেন নূর কয়দা বেগম। এখনও নির্দিষ্ট জায়গা না পাওয়ায় আপাতত এক ক্যাম্পে থাকছেন আত্মীয়ের সাথে। মিয়ানমার সীমান্ত পাড়ি দিতে তাকে খরচ করতে হয়েছে 35 লাখ কিয়াত, যা বাংলাদেশের প্রায় 2 লাখ টাকা। রাতে তোলে বেড়াই নিল যে ভাড়া যদি গুঙ্গিয়ান হলে মারি আর বেড়া টাঙা সার করে মা ফলাই। গত 2 বছরে এমন অনেকে ভিড়েছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে। আব্দুর রহিম তাদেরই একজন। আগতুন মুসলমান জিয়ত আছে চাইরা তারা ডর হাতিয়ার কল মারে। বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী 90-এর দশকে আশ্রয় নিয়েছিল কয়েক লাখ রোহিঙ্গা। 2017 সালে যোগ হয় 7 লাখেরও বেশি, আর 2024 সালে আসে নতুন করে 1.5 লাখ। সব মিলিয়ে বাংলাদেশকে বইতে হচ্ছে 12 লাখ রোহিঙ্গার ভার। কক্সবাজারে রোহিঙ্গাদের 33টি ক্যাম্পের জন্য বাংলাদেশকে দিতে হয়েছে 8,000 একর জমি। চাপ কমাতে এক পর্যায়ে কক্সবাজার থেকে রোহিঙ্গা স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার। নোয়াখালীর ভাসানচরে বিশাল এলাকায় প্রতিষ্ঠিত হয় নতুন ক্যাম্প। 2020 সালের 4 ডিসেম্বর শুরু হয় স্থানান্তর। বর্তমানে ভাসানচরে আছে প্রায় 33,000 রোহিঙ্গা। এখানেই শেষ নয়, নতুন করে আসতে থাকা রোহিঙ্গাদের আবাসন তৈরির জন্য বাংলাদেশের কাছে আরও জমি চায় জাতিসংঘ। এরই মধ্যে জমি পেতে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে UNHCR। We haven't been able to give everybody their own shelter. We need more space, right? More space to be able to build shelters. We also need permission to build these new shelters. And then lastly, we also need the funding to build these new shelters. We are advocating for additional land. We're advocating for a broader scope, a gap in policy that will allow us to build more shelters. This is an ongoing conversation. তবে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, নতুন করে জমি বরাদ্দ বা আশ্রয় কেন্দ্র নির্মাণের মতো পরিস্থিতি নেই। এখন নতুন করে এক্সপেনশনের আসলে সুযোগ নেই। তো এই নিয়ে জাতিসংঘের সংস্থাগুলো আসলে বাংলাদেশ সরকারের কাছে বারবার বলছে। তো কোনো ক্ষেত্রে কিছু ভার্টিক্যাল এক্সটেনশনেরও কথাবার্তা আসছে। এখন পর্যন্ত আসলে তাদেরকে নতুন করে ঘর বানিয়ে দেওয়ার বিষয়ে আমাদের মধ্যে এরকম কোনো সক্রিয় আলোচনা নেই। রোহিঙ্গাদের নতুন আবাসন তৈরিতে ঠিক কত জায়গা লাগতে পারে তা নিয়ে বিস্তারিত মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বর্ষা এলে শঙ্কা বাড়ে পাহাড় ধসের। রাঙ্গামাটিতে তবু থামেনি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত 9 বছরে গড়ে উঠেছে শত শত বসতি। অবৈধভাবে বেচাকেনা হচ্ছে পাহাড়ের জায়গা। নাগরিক সমাজ বলছে, ঝুঁকিপূর্ণ বসতি বন্ধে নিতে হবে টেকসই ও সমন্বিত পরিকল্পনা, করতে হবে পুনর্বাসন। রাঙামাটি শহরের শিমুলতলী ও নতুন পাড়া এলাকা। 2017 সালে ভয়াবহ পাহাড় ধসে শুধুমাত্র এই 2 এলাকায় প্রাণ হারায় 10 জন। পরে সেখানে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। তবে গত 9 বছরে এই স্থানে বসতি তো কমেনি, বেড়েছে কয়েক গুণ। বেড়েছে নাগরিক সব সুযোগ সুবিধা। কাঁচা রাস্তা হয়েছে পাকা, পৌঁছে গেছে বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ লাইন সহ সকল সুবিধা। বেড়েছে জায়গার দামও। পাহাড়ের 2 পাশে ব্যাঙের ছাতার মতো বসতি। এই চিত্র শহরের শিমুলতলী, রূপনগর, সনাতনপাড়া, যুব উন্নয়ন ও রাঙ্গাপানি এলাকায়। এই ছবি বলে দিচ্ছে
কতটা ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ, যাদের প্রায় সবাই নিম্ন আয়ের। আগে ছিল 1 লাখ টাকা ডিসিম, এখন হয়ে গেছে 3 লাখ 3.5 লাখ, মানে যে যত অবস্থা করে। না, ভয় এখন পর্যন্ত লাগে না, কারণ এরপরে তো আমরা 2 বছর ধরে থাকতেছি, তো তেমন কিছু হয় নাই। ছেলে ফেলে নিয়ে বাসা বাড়ি থাকার মতো ক্যাপাসিটি নাই, ইনকামের ক্যাপাসিটি হয় না। সরকারি জায়গা যদি সরকার নিয়ে যেতে চায়, তাহলে এটা যদি আমাদের কোনো একটা বিকল্প ব্যবস্থা করে যে সরাই, তাহলে চলে যাব। কেবল বর্ষা শুরু হলেই তৎপর হয় প্রশাসন। তবে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন বন্ধ ও সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত পরিকল্পনার দরকার বলছেন নাগরিক সমাজ। রাত নেই দিন নেই মাইকিং করা থেকে শুরু করে অতি তৎপর ভূমিকাগুলো পালন করে, কিন্তু এটা আসলে স্থায়ী কোনো সমাধান নয়। আমাদের উৎস বন্ধ করতে হবে। এই উৎস বন্ধ করবার জন্য একটি সমন্বিত পরিকল্পনা দরকার। বসতি স্থাপনে নিরুৎসাহিত করতে হবে এবং যারা বসতি করে ফেলেছে তাদেরকে সরকার কিভাবে নতুন করে ওদেরকে পুনর্বাসন করবে, কোনো জায়গায় পুনর্বাসন করবে, এই চিন্তাটা করলে ঝুঁকি অনেকাংশে লাঘব হবে। ঝুঁকি নিয়ে বসবাসকারীদের পুনর্বাসন বা অন্য কোনো উপায়ে এই সমস্যার স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানালেন জেলার এই শীর্ষকর্তা। আইনগত অনেকগুলো স্টেপ আছে, তো এগুলো আরেকটু কিভাবে সহজে করে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে, বা অন্য কোনো সিস্টেম সরকার যদি এরকম কোনো পলিসি নেয় যেগুলো কাজে লাগবে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করছি। প্রশাসনের তথ্যমতে জেলায় 126টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে, যাতে 6,000 পরিবারের প্রায় 20,000 মানুষের বসবাস। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে যুক্ত হয়েছে 4টি কি গ্যান্ট্রি ক্রেন। গতকাল সন্ধ্যায় এসব ক্রেন পিসিটিতে পৌঁছায়। এর আগে সব শিপ টু শোর এসটিএস ক্রেনবাহী জাহাজ ল্যান্ড হাই হং ইউন ভেড়াতে বন্দরের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। চীনের সেনিক কোম্পানি থেকে 300 কোটি টাকার বেশি মূল্যে গ্যান্ট্রি ক্রেনগুলো কেনে পিসিটির অপারেটর আরএসজিটি। প্রস্তুতি শেষে আগামী মাসে এগুলোর কার্যক্রম শুরুর কথা রয়েছে। এরপর পুরোদমে অপারেশনে যাওয়ার কথা জানিয়েছেন পিসিটির কর্মকর্তারা। 22 বছরের জন্য পিসিটির অপারেশনের দায়িত্ব নেয় সৌদি আরবের প্রতিষ্ঠান আরএসজিটি। 2024 সালের জুনে যেখানে কন্টেনার ওঠানামা শুরু হয়, এতদিন জাহাজের ক্রেন দিয়ে সেখানে কন্টেনার ওঠানামার কাজ চলে আসছে। এই জুলাই থেকে আগামী বছর জুলাইয়ের মাঝখানে ইনশাল্লাহ আমরা 5 লক্ষ টিউ কিংবা তার চেয়ে অধিক ভলিউম হ্যান্ডেল করতে পারবো। সেই সক্ষমতাটা হচ্ছে সবচেয়ে বড় এখানে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে মানে আমাদের যে শিপিং লাইনের জন্য যেটা টার্ন অ্যারাউন্ড টাইম, ভেসেল টার্ন অ্যারাউন্ড টাইমস, সেটা অনেকাংশেই কমে যাবে। যেটা আগে ছিল হয়তো বা 2 দিন কিংবা 2.5 দিন, সেটা থেকে আমরা আশা করতেছি অনেকাংশেই কমে যাবে। কমে যাওয়ার মেন কারণটা হচ্ছে যে আমাদের গ্যান্ট্রি ক্রেনের পারফরমেন্স অনেক বেড়ে যাবে যদি আমরা কম্পেয়ার করি যে শিপ ক্রেনের সঙ্গে। এটা হচ্ছে গিয়ে মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডের যত ফ্যাসিলিটি আছে সেই গ্যান্ট্রি ক্রেনগুলোতে অ্যাড করা হয়েছে। খাগড়াছড়িতে কিছুতেই থামছে না এলপি গ্যাস বিক্রেতাদের কারচুপি। ওজনে কম দেয়া, ক্রস ফিলিং, বাড়তি দাম ও অবৈধ মজুদের মতো অনিয়ম চলছেই। এসব অভিযোগ পেয়ে সকালে শহরের চেঙ্গিস কেয়ার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্লাস্টিকের বোতলে ক্রস ফিলিংয়ের মাধ্যমে পানি ভর্তি করে ওজনে কম দেয়ার প্রমাণ পান ম্যাজিস্ট্রেট। এতে জননী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়। অভিযোগ, মহিলা কলেজ এলাকায় উঁচু দেয়ালে ঘেরা নিজেদের গুদামে দীর্ঘদিন ধরে এলপি গ্যাসে কারচুপি করে আসছে জননী ট্রেডার্স। এটা ওনার প্রথম অপরাধ যে উনি লাইসেন্স ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রি করছেন। দ্বিতীয় অপরাধ হচ্ছে উনি কাদের কাছ থেকে রাখছেন, ওনার কাছে ঠিকমতো রসিদ উনি মেনটেন করছেন, অর্থাৎ ওনার কাছে ঠিকমতো চালান নেই। উনি বলছেন যে উনি জননীর কাছ থেকে কিনছেন, কিন্তু দেখা যাচ্ছে অন্য আরেকজনের লাইসেন্সে উনি কিনছেন এবং ওনার কাছে প্রপার ডকুমেন্টেশনও পাওয়া যায় না। পরবর্তীতে আমরা আরও অধিক তদন্তের স্বার্থে আমরা উনি যাকে বলেছেন জননীকে আমরা কল করি। জননী এসে স্বীকার করে যে হ্যাঁ উনি এই জিনিসটা বিক্রি করেছেন, তবে এইটার যে ওজনে কারচুপি এটার বিষয়ে ওনাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা উনি অস্বীকার করেছেন। চট্টগ্রামের বলখালীতে পালিত হলো বুলবুল আনন্দ মহারাজের প্রথম তিরোধান দিবস। এ উপলক্ষে করলডেঙ্গা পাহাড়ে মেধোসমণি আশ্রমে ছিল নানা আয়োজন। আলোচনা সভা, মঙ্গল আরতি, বিশেষ পূজা সহ বিভিন্ন অনুষ্ঠানে স্মরণ করা হয় প্রয়াত স্বামী বুলবুল আনন্দ মহারাজকে। আলোচনা সভায় তার জীবন, কর্ম ও আধ্যাত্মিক দর্শন নিয়ে আলোচনা করেন ধর্মীয় গুরু ও বিশিষ্টজনেরা।
দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন মঠ ও মিশনের মহারাজ সহ ভক্ত অনুসারীরা যোগ দেন। দর্শক, ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।